হাই এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজ আমরা পার্ট 9 নিয়ে আলোচনা করব। অপশনাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রির সম্পর্কে তোমাদের সাথে আমি এখানে আলোচনা করছি ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস মেন্সকে টার্গেট করে। আমাদের এই সিরিজে আমরা চেষ্টা করছি হিস্ট্রি, বিশেষ করে অপশনাল হিস্ট্রিকে ফোকাসে রেখে আমাদের প্রিপারেশনকে স্ট্রং করার। তোমাদের যদি আমাদের তরফ থেকে হিস্ট্রির কোনো অন্যরকম লেসেন্সের প্রয়োজনীয়তা বোধ হয়, অবশ্যই ডেসক্রিপশনে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরির লিমিটেড পিরিয়ড অফার তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা যদি মনে করো এই মুহূর্তে নিতে পারো, তার সাথে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। 12 মাসের সাবস্ক্রিপশন তোমরা নিলে 2 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ডাব্লিউবিসিএস মেন্সের আনসার রাইটিং গ্রুপে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম, যেটি তোমরা একমাত্র ক্লাস নিলেই পাবে। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এই ব্যাচ কোর্সের দ্বারা তোমরা ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপি এসআই মেন্সের যে এক্সাম, তার থ্রু দিয়ে তোমাদের প্রিপারেশনকে অনেকটা স্ট্রং করতে পারো। বিকজ আমাদের কম্প্রিহেন্সিভ এই কোর্সের দ্বারা রাইটিং প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু তোমাদের সাকসেসকে তোমরা অনেকটা কাছে পাবে। এখানে ডাব্লিউবিসিএস মেন্সের 2020 ফুল মক টেস্ট সিরিজ তোমাদের জন্য আসছে। ম্যাথ এবং রিজনিং এখানে থাকবে। 26শে জুন তোমাদের সাথে পরীক্ষাটি হবে। 180 মিনিটের এই পরীক্ষায় 200 নাম্বারের কোশ্চেন তোমরা পাবে এবং ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশে। ডাব্লিউবিসিএস প্রিলিমসকে নিয়ে যারা টার্গেটে রয়েছো, প্রিলিমসের প্রিপারেশন নিয়ে যারা ফোকাসে আছো, ফুল মক টেস্ট স্কলারশিপ টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই মক টেস্ট স্কলারশিপ টেস্টে ডিউরেশন 150 মিনিটের, যেখানে 200টি কোশ্চেন আমরা এখানে দেখতে পারবো। 1 থেকে 3 পর্যন্ত যাদের র্যাঙ্ক হবে তারা 1 বছরের সাবস্ক্রিপশন বা তার অধিক সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। 4 থেকে 13 যাদের র্যাঙ্ক হোল্ডার হবে তারা 75% স্কলারশিপ এখানে পেয়ে যাবে। 14 থেকে 20 যাদের র্যাঙ্ক হবে তারা 50% স্কলারশিপ এখানে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তাই যদি মনে হয় আমাদের সাথে প্লাসে যুক্ত থাকতে চাও, ইকোনমিক্স, পলিটি কিংবা ডিফারেন্ট প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টে প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, আমাদের সাথে সাবস্ক্রিপশন করে নাও এবং এই সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে গ্রো করতে পারো এবং এই প্রত্যেকটি সাবস্ক্রিপশনের দ্বারা তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে স্ট্রং করতে পারো। এখানে আমাদের এই সাবস্ক্রিপশনের যে প্যারামিটারগুলো তোমাদেরকে প্রোভাইড করা রইল, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলেই 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোট এবং ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে তোমরা এখানে নিজেদেরকে গ্রো করতে পারো। প্রত্যেকটি সেশনসের মাধ্যমে তোমরা সুন্দরভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। এবং আজকের আলোচনাতে আমরা ডাব্লিউবিসিএস 2018 মেন্সের একটি কোশ্চেনকে নিয়েছি। এই সপ্তাহেই আমরা রাজা রামমোহন রয়কে নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আত্মীয় সভা, ব্রাহ্ম সভা এবং তার পরবর্তী সময় ব্রাহ্ম সমাজকে নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখানে আমাদের একটা 20 নম্বরের কোশ্চেন আছে, যেখানে বলা হচ্ছে রাইট আ নোট অন ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন। ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ এবং রামকৃষ্ণ মিশন সম্পর্কে এখানে আমাদের আলোচনা রয়েছে। তো শুরু করা যাক। আগে কনসেপ্টটাকে তোমাদের বলিয়ে দিই এবং এই কনসেপ্ট ক্লিয়ারেন্সের মাধ্যমে তোমরা নিজেদের মতন করে লিখতে পারবে, পড়তে পারবে এবং যতটা মনে হয় মনে রাখতে পারছো ততটা এখানে এগোতে পারবে। রাজা রামমোহন রয় ব্রাহ্ম সভা ফাউন্ড করেছিলেন কবে? 1828। দেখো এই লাইনগুলো চেনা পাবে, কারণ এই লাইনগুলো আমরা আগেও ব্যবহার করেছি। তাই একটা প্যারাগ্রাফ আমাদের পড়ে নিলে সেটি কিন্তু কাজে লাগে এবং সেটি এমন নয় যে একটা ডকুমেন্ট আমি পড়ছি সেটি মাত্র একটা কোশ্চেনেই লিখতে পারবো। সেটি আমরা গুছিয়ে অন্য কোশ্চেনেও রিপ্রেজেন্ট করতে পারি যদি রিলেটেড থাকে। তো রাজা রামমোহন রয় ব্রাহ্ম সভার ফাউন্ডেশন করেছিলেন অগাস্ট 1828। এটা পরবর্তী টাইমে ব্রাহ্ম সমাজ নাম হয় এবং এই সভার দ্বারা তার আইডিয়া এবং মিশনকে তিনি সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। সমাজের দ্বারা তিনি এখানে ওয়ার্শিপ, অ্যাডোরেশন অফ দি ইটার্নাল,
আনসার্চেবল ইমিউটেবল বিইং হু ইজ অথর অ্যান্ড পার্সিভার অফ দ্য ইউনিভার্স। আমরা আশা করি মনে আছে তোমাদেরকে বলেছি এর দ্বারা এখানে একটা গ্রোথ সোসাইটির মধ্যে উনি দিতে চেয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন তোমরাই সৃষ্টিকর্তা হবে সমাজের এবং তোমরা এখানে ঐক্যতার সাথে অদম্য ইচ্ছার সাথে নিজেরা এগিয়ে যাবে। প্রেয়ার, মেডিটেশন, রিডিং অফ দি উপনিষদ ওয়ার টু বি দ্য ফর্ম অফ ওয়ার্শিপ, এবং তারা উপনিষদকে পড়াশোনা করছিল, বেদান্তকে পড়াশোনা করছিল, কিন্তু কোনো পিকচারকে, স্ট্যাচুকে, স্কাল্পচারকে, কার্ভিং, পেইন্টিং, পোর্ট্রেট এদের কাউকে পুজো করা যাবে না, কারণ তিনি মনোথেইজমে বিশ্বাসী ছিলেন। আইডলট্রিকে তিনি বলেছিলেন নট অ্যাপ্লিকেবল, এটা আমাদের সমাজের সাথে কানেক্টেড নয়, এবং এই আইডলট্রি ওয়ার্শিপকে তিনি সব থেকে বেশি পরিমাণে ক্রিটিসিজম করেছিলেন। এই জায়গাটা থেকে এই উপনিষদের স্টাডির থ্রু দিয়ে সমাজ বিল্ডিং তিনি করতে চেয়েছিলেন এবং সমাজে আইডলট্রির অপোজিশন করে মিনিংলেস রিচুয়ালের অপোজিশন করেন। এই প্যারাগ্রাফটা আমরা আগে পড়ে ফেলেছিলাম, তাহলে দেখো ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ নিয়ে আমরা যখন আলোচনা করলাম, যেহেতু রাজা রামমোহন রয়ের সাথে কানেক্টেড, তাই এই প্যাটার্নটা যখন আমাদের দিয়ে দিল আমরা আনসার করে ফেলতে পারলাম। এগেইন এটাও আমরা পড়েছি দেখো, তাই চট করে একটু টেনে নিয়ে যাই। লং টার্ম এটা এজেন্ডা ছিল ব্রাহ্ম সমাজের, হিন্দুইজমকে পিউরিফাই করা, মনে পড়ছে, মনোথেইজমকে প্রিচ করা, এবং এই জায়গা থেকে টুইন পিলারের উপর বেস করে যেটি ছিল বেদ এবং উপনিষদ। এই সমাজের দ্বারা তিনি প্রত্যেকটি রিলিজিয়ানের এখানে এমফাসিস করেছেন, হিউম্যান ডিগনিটিকে এমফাসিস করেছেন, আইডলট্রির অপোজিশন করেছেন, সোশ্যাল ইভিল যেমন কিনা সতী তার ক্রিটিসিজম করেছেন। রাজা রামমোহন রয় ব্রাহ্ম সভা এই যে ফাউন্ডেশন করলেন, এই ব্রাহ্ম সভার ফাউন্ডেশনের এই যে পেজটা আমরা এখানে কথা বললাম, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই পার্টিকুলার পেজটার ঠিক যতটা ইন্ট্রোডাকশনে কাজে লাগে ততটা কিন্তু ইন্ট্রোডাকশনে তোমরা কাজে লাগিয়ে নিতে পারো। নেক্সট এখানে দেবেন্দ্রনাথ টেগর এবং ব্রাহ্ম সমাজকে নিয়ে বলবো। মহারিষি দেবেন্দ্রনাথ টেগর, ডিউরেশন এখানে মেনশন করা রয়েছে 1817 থেকে 1905, ফাদার অফ রবীন্দ্রনাথ টেগর, এবং এই 1817 থেকে 1905 এই ডিউরেশনে তিনি ওয়েস্টার্ন থট অফ এডুকেশনকে এবং আমাদের যে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লার্নিং ছিল তার মধ্যে একটা নতুন প্রাণ দিয়েছেন বলতে পারো। নতুনভাবে ব্রাহ্ম সমাজ, যেটি আমরা দেখতে পারি যে রাজা রামমোহন রয় পরবর্তী টাইমে কেউ যদি দক্ষ হাতে ব্রাহ্ম সমাজকে ধরেন তার কার্যকলাপ, তিনি হলেন দেবেন্দ্রনাথ টেগর। ওয়েস্টার্ন থটে ব্রাহ্ম সমাজকে একটা নতুন আইডিয়া দেওয়া হয়, ডেফিনাইট ফর্ম, শেপ তাদের এই থেইস্ট মুভমেন্টে আসে, এবং হি জয়েন্ড দি সমাজ ইন 1842। মনে আছে রাজা রামমোহন রয়ের জন্ম সাল এবং মৃত্যু সাল, তাহলেই বুঝতে পারবে রাজা রামমোহন রয়ের পরে ব্রাহ্ম সমাজ যখন ফাঁকা বোধ হচ্ছিল, ঠিক সেই ডিউরেশনেই এখানে দেবেন্দ্রনাথ টেগর এবং ব্রাহ্ম সমাজের একটা ঐক্যতা আমরা বুঝতে পারি। আর্লিয়ার টেগর হেডেড দ্য তত্ত্বাবধানী সভা, ফাউন্ড করা হয়েছিল যেটি 1839, অ্যালং উইথ ইটস অর্গান তত্ত্বাবধানী পত্রিকা ইন বেঙ্গলি, যেখানে সিস্টেমেটিক স্টাডি করা হয় ইন্ডিয়ার পাস্ট উইথ আ র্যাশনাল আউটলুক অ্যান্ড প্রোপাগেশন অফ দি রামমোহন আইডিয়া। আমি আগের একটা পার্টে বলেছিলাম কোশ্চেন করতে ওয়াই, এবং র্যাশনাল আউটলুকটা খুব ইম্পর্টেন্ট, রিজন খোঁজা সব কিছুর জন্য, কারণ কি এবং তার তথ্য কোথায়, প্রুফ ডিমান্ড করা অল দ্য টাইম, সেটা কোথায়, সেটা ফোকাসটা এখানে ছিল। এখানে এই জায়গাটা থেকে এই ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা নিয়ে কথা বলি। ইনফর্মাল অ্যাসোসিয়েশন ছিল এরা, কোনো ফর্মাল কিছু নিয়ম ছিল না।
এই পার্টিকুলার জায়গায় যখন এই সমাজে বিভিন্ন মানুষজন, বিভিন্ন থিঙ্কাররা একে একে যুক্ত হয়, যারা রামমোহনের ফলোয়ার ছিলেন, ডিরোজিয়ান ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অশ্বিনী কুমার দত্ত, তখন এই ব্রাহ্ম সমাজের অস্তিত্ব আরও বাড়তে থাকে। টেগর এখানে দুটো ফ্রন্টে কাজ করেন। এখানে কিন্তু টেগর বলতে দেবেন্দ্রনাথ টেগরকে বোঝানো হচ্ছে। উইদিন হিন্দুইজম এবং ব্রাহ্ম সমাজ ওয়াজ আ রিফর্মিস্ট মুভমেন্ট। আউটসাইড ইট resolutely opposed the Christian missionary for their criticism of Hinduism and their attempt at conversion. খেয়াল করে দেখো, ব্রিটিশদের যে অ্যাক্ট, সেই অ্যাক্টের দ্বারা খ্রিস্টানরা আসা শুরু করে দিয়েছে, খ্রিস্টান মিশনারিরা, সাথে 1 লক্ষ টাকা এডুকেশনের জন্য খরচা হচ্ছে। আমি সব কানেক্টেড কোশ্চেনগুলোকে তোমাদের পরপর আলোচনা করাচ্ছি যাতে তোমাদের মাথায় থাকে। খ্রিস্টান মিশনারিরা এখানে তারা অ্যাটেম্প্ট নিচ্ছে এবং তারা এই জায়গা থেকে কনভার্সন করছে। কানেকশনটা মনে করো, কনভার্সন কেন করবে, ডেভেলপমেন্ট কিসের জন্য হবে, তো সেই জায়গা থেকে, সেই জায়গাটিকে টেগর এখানে ক্রিটিসিজম করেছিলেন এবং এই জায়গা থেকে এখানে সমাজ সাপোর্ট করেছিল উইডো ম্যারেজ, উইমেন এডুকেশন, অ্যাবলিশন অফ পলিগ্যামি, ইমপ্রুভমেন্ট ইন রাইটস কন্ডিশন অ্যান্ড টেম্পারেন্স। মনে করে দেখো, আমরা যখন রাজা রামমোহন রয়কে নিয়ে পড়লাম, আমরা বললাম রাজা রামমোহন রয় উইমেন এম্পাওয়ারমেন্ট চেয়েছেন। রাজা রামমোহন রয় পলিগ্যামিকে ক্রিটিসিজম করেছেন। রাজা রামমোহন রয় ফিক্সড ট্যাক্সের ডিমান্ড করে গেছেন, তার মানে, এবং ওয়েস্টার্ন এডুকেশনকে নিয়ে কথা বলেছেন এবং মনোথেইজমকে নিয়ে কথা বলেছেন, আইডলট্রিকে ক্রিটিসিজম করেছেন, ইকুয়ালিটি ডিমান্ড করেছেন, সোসাইটির মধ্যে এখানে হিউম্যান ডিগনিটিকে প্রমোট করেছেন। মনে পড়ে এখানে সবটা, তাহলে আমরা যদি দেখি সবাই, তার মানে ওনার পথপ্রদর্শক হিসেবে উনি কাজ করেছেন সবার জীবনে। এবার কেশবচন্দ্র সেন এবং ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ একটা আলাদা ফেস পায় কেশবচন্দ্র সেনের হাত ধরে এবং দেবেন্দ্রনাথ টেগর এখানে দেখা যায় কেশবচন্দ্র সেনের হাতে দায়িত্বভার দিয়ে দেন। কিন্তু দেখা যায় কেশবচন্দ্র সেন এমন একজন ব্যক্তি যিনি বেঙ্গলের বাইরে ব্রাহ্ম সমাজকে নিয়ে গেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু, বেঙ্গলের বাইরে যদি কেউ ব্রাহ্ম সমাজের ব্রাঞ্চ ওপেন করে থাকেন, তিনি হলেন কেশবচন্দ্র সেন। সমাজ ওপেন আউটসাইড বেঙ্গল, ইউনাইটেড প্রভিন্স, পাঞ্জাব, বম্বে, ম্যাড্রাস, আদার টাউন, এবং কেশবচন্দ্র সেন পপুলারাইজ করে তার মুভমেন্টকে অত্যন্ত দারুণ রকমভাবে। কিন্তু এখানে বেশ কিছু সমস্যা হয়ে যায়। আনফর্চুনেটলি দেবেন্দ্রনাথ কেশবচন্দ্র সেনের কিছু কিছু আইডিয়াকে ঠিক মেনে নিতে পারছিলেন না, কারণ এখানে তিনি কম্প্রোমাইজ করতে চাননি। যেমন সমাজের মিটিংয়ে টিচিং ফর অল ফ্রম অল রিলিজিয়ান এবং তার স্ট্রং ভিউ এগেইনস্ট দি কাস্ট সিস্টেম, ইভেন ওপেন সাপোর্ট টু ইন্টারকাস্ট ম্যারেজ। এখানে সমস্যাটা ছিল ইন্টারকাস্ট ম্যারেজ নিয়ে অতটাও প্রবলেম আসে না, বা কাস্ট সিস্টেমকে অপোজ করা নিয়ে আসে না, অপোজ করা আসে অল রিলিজিয়ানকে, ইনক্লুশনকে নিয়ে। সমস্ত ধর্মের মানুষ ব্রাহ্ম সমাজে যখন পার্টিসিপেট করতে থাকে, একটু খেয়াল করে যদি দেখি, ব্রাহ্ম সমাজের সূচনাটা হয়েছিল হিন্দুইজমকে পিউরিফাই করা, পিউরিটি দেওয়া। তো হিন্দু ধর্মের পিউরিটিতে যেটি উপনিষদ এবং যেটি বেদান্তর নলেজে বেস করে রয়েছে, সেই জায়গাটাতে অন্যান্য ধর্মগুলো এলে এটা একটা কনফ্লিক্ট তৈরি করবে। এই জায়গাটাকে এখানে ফোকাস করার মতো। এবং এই কেশবচন্দ্র সেন তিনি 1865-এ ব্রাহ্ম সমাজের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং কেশবচন্দ্র সেন তার ফলোয়াররা একটা নতুন রকমের ব্রাহ্ম সমাজ ওপেন করে। দেবেন্দ্রনাথ টেগর
সমাজ সেটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় এবং কেশবচন্দ্র সেনের সমাজ এখানে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এবার একটা ঘটনা ঘটে যায়, কেশবচন্দ্র সেনের সমস্যা হয়ে যায়, তার ফলোয়াররা তার বিপক্ষে চলে যায় বেশ কিছুদিনের মধ্যেই। তিনি বাল্য বিবাহকে একদিক থেকে অপোজ করছিলেন, কিন্তু নিজের 13 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দেন মাইনর হিন্দু মহারাজা অফ কোচবিহার, যার ফলস্বরূপ কেশবচন্দ্র সেনের এই যে ব্রাহ্ম সমাজের যে ফোকাস সেটা মানে একটা অন্যরকমভাবে বলা যেতে পারে বিভক্তিকরণ দেখা যায়, যে আপনি সমাজে যেটা শেখাচ্ছেন আপনি নিজেই সেটা মানছেন না। সাধারণ ব্রাহ্ম সমাজ এটি স্টার্ট করা হয় আনন্দমোহন বোস, শিবচন্দ্র দেব, উমেশচন্দ্র দত্ত, এবং এখানে একটা গডকে নিয়ে ভাবা হয়, কোনো স্ক্রিপচারকে নিয়ে ভাবা হয় না, অথবা এখানে রিজন, ট্রুথ, মোরালিটিকে নিয়ে কোয়েশ্চেন করা হয়। এই ডিউরেশন অফ টাইমে নাম্বার অফ ব্রাহ্ম সেন্টার ওপেন করা হয় এবং সেটা ম্যাড্রাস প্রভিন্সে করা হয়। পাঞ্জাবে দয়াল সিং ট্রাস্ট sought to implant Brahmo idea by the opening of Doyal Singh College at Lahore in 1910. তার মানে বিস্তারটা কত দিন ধরে চলেছিল। ব্রাহ্ম সমাজের সিগনিফিকেন্স নিয়ে যদি কথা বলি, সোশ্যাল রিফর্মের ক্ষেত্রে বিভিন্ন সুপারস্টিশিয়াস বিলিভ, অর্থোডক্স মেন্টালিটিকে এরা অ্যাটাক করে খোলাখুলি। হিন্দুর যে কনসেপ্ট, মানে হিন্দুত্বা, এখানে আমরা যদি বলি হিন্দুইজম, সেই হিন্দুইজমের প্রিভ্যালেন্স আমরা এখানে দেখতে পারি। এবং এখানে অনেক সময় দেখা যায় যে বাইরে পড়তে গেলে বা বাইরে গেলে বা এখানে সমুদ্র পার করলে তার ধর্ম যায়, এটা ইচ্ছা করে করা হয়েছিল তখনকার দিনের ব্রাহ্মণদের দ্বারা, যাতে বাইরে গেলে সে সব কিছু শিখে যাবে। তাহলে সে অনেক বিদেশের কথা যদি জেনে যায় তাহলে আমাদের এখানে তাদেরকে আর ঠকানো যাবে না। তো সেই জায়গাগুলোকে নিয়ে এনারা কোশ্চেন মার্ক শুরু করে এবং উইমেনদেরকে রেসপেক্টেবল সোসাইটি দেওয়ার চেষ্টা করে। সতীকে এখানে আমরা দেখতে পারি নিন্দা করা হয়। পর্দা সিস্টেমের অ্যাবলিশন নিয়ে এরা কাজ করে। চাইল্ড ম্যারেজকে এখানে ক্রিটিসিজম করা হয়, চাইল্ড ম্যারেজ, পলিগ্যামিকে, এবং উইডো রিম্যারেজ নিয়ে প্রচুর কিছু করেন বিদ্যাসাগর। আমরা ইন্ডিভিজুয়াল বিদ্যাসাগরকে নিয়ে একদিন পড়ে নেব। এডুকেশনাল ফ্যাসিলিটি এখানে প্রোভাইড করা হয়। কাস্ট সিস্টেম, আনটাচেবিলিটিকে এর থ্রু দিয়ে আমরা দেখতে পারি, বলা হয়, বাট লিমিটেড সাকসেস আসে এই জায়গাটা থেকে। দ্য ইনফ্লুয়েন্স অফ ব্রাহ্ম সমাজ হাউএভার ডিড নট গো মাচ বিয়ন্ড ক্যালকাটা অ্যাট মোস্ট বেঙ্গল, তার বাইরে এটা যায় না এবং খুব বেশি লাস্টিং ইম্প্যাক্ট এর থাকে না। এবার রামকৃষ্ণ মুভমেন্ট বা স্বামী বিবেকানন্দকে নিয়ে যদি কথা বলি, ব্রাহ্ম সমাজের পরবর্তী টাইমে বেঙ্গলের ইন্টেলেকচুয়াল যে বুদ্ধিজীবীগণ, তাদের মধ্যে একটা থিঙ্কিং র্যাশনাল মুভমেন্ট তৈরি হয়ে যায়। অ্যাভারেজ বেঙ্গলি ফাউন্ড মোর ইমোশনাল স্যাটিসফ্যাকশন ইন কাল্ট অফ ভক্তি অ্যান্ড যোগা। দেখবে বাঙালিরা একটু পরেই, মানে একটু বয়সের পরেই তাদেরকে নমস্কার করতে বললে, ঠাকুরের গান করতে বললে, কিংবা ভগবানের স্মরণে যেতে বললে খুব সহজেই তারা এই কাজটা করে ফেলে এবং মনের তৃপ্তির সাথে করে। সে পাপ টাপ করছে কিনা সেটা পরের কথা, বাট ভগবানের স্থানে যখন যায় মোটামুটি একটু মেনটেন করে যায়, ধূপকাঠি ধরাতে থাকে, ভগবান পাপ করেছি মাফ করে দাও। সো এই যে কাল্ট অফ ভক্তি অ্যান্ড যোগা এখানে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করে। ঠিক সেই টাইমেই রামকৃষ্ণ পরমহংসদেবের যে প্রভাব, তিনি একজন পূজারী ছিলেন, গরিব পূজারী, কালী টেম্পলের দক্ষিণেশ্বরের, এবং আউটস্কার্ট অফ ক্যালকাটা, বিশেষ করে আমরা এখানে গদাধর চট্টোপাধ্যায় নামে ওনাকে ছোটবেলায় জানি, ওনারও আমরা প্রচুর ফলোয়ার পাই। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমরা রামকৃষ্ণদেবের ভক্ত।
ওনার স্পিরিচুয়াল বিলিভ, উনি যা এক্সপিরিয়েন্স করেছিলেন ওনার আর্লি এজে, হাইয়েস্ট স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আমরা যদি বলি হিন্দুদের কাছে এখনো পর্যন্ত যেটি রয়েছে অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি কোনো বই লেখেননি, বাট ওনার চিন্তাধারা, ওনার সাধারণ মানুষের সাথে কমিউনিকেশন ওনার শিক্ষার মূল স্রোত হিসেবে কাজ করেছে। তিনি সিম্পল কথা বলতেন, সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করতেন, বেশ মেটাফর ব্যবহার করতেন এবং সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করার জন্য সাধারণ জীবন, সাধারণ রূপ নিয়েই কথা বলতেন, যার সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কানেকশন আমরা পেয়ে যাই। ওনার এই সিম্পলিসিটির জন্য ওনার সাথে অ্যাট্রাক্ট করে বহু মানুষ। রামকৃষ্ণ মুভমেন্টের অবজেক্টিভ কি ছিল? To bring into existence a band of monks dedicated to a life of renunciation and practical spirituality, from among whom teachers worker would be sent out to spread of universal message of Vedanta as illustrated in the life of Ramakrishna. পয়েন্ট এখানে নোট করার মতো, এই জায়গাটা থেকে আমরা যদি দেখি সেই সময়ে দেখা যায় স্পিরিচুয়ালিটির জন্য অনেক কঠোর পথ এগিয়ে নিয়ে যেতে হতো এবং লাইফের রিয়েল মিনিং খুঁজে বার করার জন্য একটা ভীষণ রকমের একটা জার্নি করে একটি মানুষকে যেতে হতো। তাই সাধারণ মানুষ অনেক সময় বলতো গিয়ে কি আমার তো এতটা সম্ভব নয়, তখন তারা পদোন্নত হতেন অন্য কোনো সাধু সন্ততির কাছে এবং তখন তাদেরকে বলা হতো আমাকে এই এই বেনিফিটটা দাও, তোমার জন্য এই কাজটা করে দেবো। এবার ইউনিভার্সাল মেসেজ যখন স্প্রেড আউট করা হলো, সেখানেও কিন্তু এই ব্রাহ্ম সমাজের উপর বেস করেই আমাদের প্রিভিয়াস যে স্টাডি বেদান্ত, সেটাকেই একটা ইউনিভার্সালিজমের বেস ধরা হয়েছিল এবং এই জায়গাটা থেকে এই জাতি ধর্ম নির্বিশেষে, কালার, ক্রিড, মেন, উইমেন, চিলড্রেন সব কিছুকে ত্যাগ দিয়ে ডিভাইন নলেজকে প্রোভাইড করার কথা আমরা এখানে দেখতে পাই। পরমহংসদেব তিনি রামকৃষ্ণ, এখানে আমরা যদি দেখি পরমহংস হিমসেলফ laid the foundation of the রামকৃষ্ণ মঠ with his young monastic disciple as a nucleus to fulfill this objective, যেটি স্বামী বিবেকানন্দর দ্বারা এখানে আমরা দেখতে পারি। কারণ স্বামী বিবেকানন্দর পরবর্তী টাইমে, রামকৃষ্ণের যে মৃত্যুর পরবর্তী টাইমে আমরা বলতে পারি যে রামকৃষ্ণ মিশনের সূচনা হয় 1897-এ এবং এই যে অবজেক্টিভটা, এই অবজেক্টিভের দ্বারা আমরা এখানে গ্রোথ পাচ্ছি সোসাইটির। কিসের জন্য? মানুষজন ডিভাইন নলেজে নিজেদেরকে আবদ্ধ করেছেন। রামকৃষ্ণ মাঠ এবং মিশন বেলুড়ের কাছাকাছি জায়গায় নিয়ার কলকাতাতে অবস্থিত এবং এই যে দুই অর্গানাইজেশন, এই দুই অর্গানাইজেশনের এখানে আমরা দেখতে পারি টুইন অর্গানাইজেশন, লিগালি ফাইন্যান্সিয়ালি সেপারেট। এর দ্বারা এখন কি হয় তোমরা সবাই জানো, রিনাউন্সিয়েশন, মেডিটেশন, ভক্তি, ওয়েস্টার্নাইজেশনের কনসেপ্টের থেকে বেড়ে যায়, মডার্নাইজেশনের কনসেপ্টের থেকে বেড়ে যায়। মানুষ প্রত্যেকটি রিলিজিয়ানের বেসিসে এমফাসাইজ করে রাম, হরি, কৃষ্ণ, ক্রাইস্ট, আল্লাহ আর ডিফারেন্ট নেম অফ দি সেম গড। কেশবচন্দ্র সেন যেটি করতে চেয়েছিলেন ব্রাহ্ম সমাজে, সেটি ওনাকে করতে দেওয়া হয়নি, যদিও বা ওনারা আইডিওলজিতে কোয়েশ্চেন মার্ক ছিল, কিন্তু সেটি রামকৃষ্ণ এবং বিবেকানন্দ করে দেখান। এবং শিকাগো কনফারেন্সের 1893 দ্বারা বিশ্বের লোক যখন রামকৃষ্ণের জয় জয়কার করছেন, সেই মোমেন্টেই কিন্তু আমরা বিবেকানন্দর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে অ্যানি বেসান্টকে দেখতে পাই। পরবর্তী টাইমে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে তিনি কন্ট্রিবিউট করলেন। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কন্ট্রিবিউশন তাহলে শুরু হলো এই সোশ্যাল রিফর্ম থেকে।
আমরা বলতে পারি। তার মানে ভগবান এক, তার কাছে পৌঁছানোর পথ আলাদা, এটা বলে গেলেন রামকৃষ্ণদেব। অ্যাজ মেনি ফেথস সো মেনি পাথস, যত মত তত পথ, আমরা জানি। এবং পরমহংসদেবের স্পিরিচুয়ালিটি, কম্প্যাশন, হিউম্যানিটিকে নিয়ে আমরা যেটা দেখি, মানুষজন প্রচণ্ড পরিমাণে প্রভাবিত হন। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, সার্ভিস অফ আ ম্যান ইজ দি সার্ভিস অফ আ গড, সার্ভিস অফ আ ম্যানকাইন্ড ইজ দি সার্ভিস অফ আ গড। এখানে জীব সেবাই হলো শিব সেবা। বিভিন্নভাবে এই লাইনটার মিনিং এক্সপ্লেন করা রয়েছে। তো রামকৃষ্ণ বিবাহ করেছিলেন সারদামণি মুখার্জির সাথে, যাকে আমরা পরবর্তী টাইমে সারদা দেবী নামে জানি। রামকৃষ্ণ সারদা দেবীকে ডিভাইন মাদার হিসেবে পুজো করতেন, হোলি মাদার হিসেবে। এবং এই মুহূর্তে এই যে পথটা, সারদা দেবীও যে কতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিলেন তার ইয়াং ডিসিপলদেরকে মিশন তৈরি করতে এবং তার পরবর্তী টাইমে টিচিংটাকে প্রোপাগেট করতে, সেটা বলাই বাহুল্য। এই ছিল আজকের আলোচনা। ডিফারেন্ট কোর্সেস তোমাদের সাথে আসছে আনএকাডেমি প্লাসে। আগে হিস্ট্রিটাকে শেখো, বোঝো, দেন কিন্তু অপশনালের গভীরতাটা আরও বুঝতে পারবে। হিস্ট্রির গভীরতা বুঝতে, ইকোনমিক্সের প্রবলেম সলভ করতে যদি মনে করো আমার সাথে যুক্ত থাকতে চাও, ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়তে থাকো। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।